23 মাস পরে 2024 সালের সেপ্টেম্বর মাসের পরে 2026 সালের আগস্ট মাস, প্রায় 23 মাস বাদে কোনো ভারতীয় ব্যাটার টেস্ট ক্রিকেটের আঙিনায় 3 নম্বরে ব্যাট করতে নেমে সেঞ্চুরি করলেন। হ্যাঁ, অবশ্যই আমি ভারতীয় মেন স্ট্রিমের কথা বলছি। 2024 সালের সেপ্টেম্বরে শুভমন গিল শেষবার 3 নম্বরে ব্যাট করতে নেমে বাংলাদেশের বিরুদ্ধে সেঞ্চুরি করেছিলেন এবং তারপর আবার গল টেস্টে সেঞ্চুরি পেলেন দেবদত্ত পাডিক্কল। ফলে বোঝাই যাচ্ছে যে সাম্প্রতিক অতীতে 3 নম্বর ব্যাটিং পজিশনটা ভারতীয় ক্রিকেট দলের জন্য টেস্টে অবশ্যই একটা চিন্তার জায়গা ছিল, বা এখনও পুরোপুরি যে সেটা কেটে গেছে একটা বা দুটো ম্যাচের পারফরমেন্স দেখে অবশ্যই বলা উচিত না, কিন্তু অন্তত একটা আশার আলো জেগেছে। এবং যদি দেবদত্ত পাডিক্কল এইভাবে খেলতে পারেন যেভাবে সাই সুদর্শন, অবশ্যই তিনি সেঞ্চুরি পাননি, কিন্তু সাই সুদর্শন বেশ কয়েকটা টেস্ট ম্যাচে যেভাবে খেলেছেন, তারা যদি এইভাবে নিজেদের পারফরমেন্সটা ধরে রাখতে পারেন, তাহলে অবশ্যই বলা যায় যে অদূর ভবিষ্যতে হয়তো 3 নম্বর ব্যাটিং পজিশনটা নিয়ে ভারতীয় টিম ম্যানেজমেন্টের চিন্তা অনেকটাই কমবে। যে 3 নম্বর ব্যাটিং পজিশনটার জন্য অনেক সমালোচনা সাম্প্রতিক অতীতে ভারতকে সহ্য করতে হয়েছে। সেটা ভারত যখনই দেশের মাঠে টেস্ট সিরিজ হেরেছে বড় দলের বিরুদ্ধে, বা বিদেশের মাঠে খারাপ পারফরমেন্স করেছে, বারবার সমালোচনার যে কটা কারণ উঠে এসেছে তার মধ্যে একটা অবশ্যই 3 নম্বর ব্যাটিং পজিশনে এবং তাদের পারফরমেন্স নিয়ে। তো সেই জায়গায় দাঁড়িয়ে দেবদত্ত পাডিক্কলের যে ইনিংস সেটা অবশ্যই ভরসা দেয় এবং অনেক দিন বাদে খুব ভালো লাগলো মানে 3 নম্বর পজিশনে এরকম একজন ব্যাটারকে ব্যাট করতে দেখে, যিনি রানটা অবশ্যই দ্রুত গতিতে তুলেছেন। এটা এটা নিয়ে কোনো সন্দেহ নেই। যদি প্রথম ইনিংসে তার স্কোরিং রেট দেখা হয় তাহলে স্কোরবোর্ড বলছে 70+, 230 বলে 167 রানের ইনিংস খেলেছেন। কিন্তু আপনি যদি খেলাটা চাক্ষুষ দেখে থাকেন তাহলে অবশ্যই জানেন যে এই 70-এর ওপর স্ট্রাইক রেট নিয়ে খেলতে গিয়ে তাকে কোনো রকম অক্রিকেটীয় শট খেলতে হয়নি, কোনো এক্সট্রাভ্যাগান্ট শটের জন্য তাকে যেতে হয়নি। একদম ক্রিকেটীয় শট খেলেছেন, যেভাবে টেস্ট ক্রিকেটটাকে খেলা উচিত, সময় সুযোগ পরিস্থিতি অনুযায়ী সেইভাবে তিনি ইনিংসটা খেলেছেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, যেটা খুব ভালো লাগলো, সেটা অবশ্যই তার ব্যাকফুটে সাবলীল ব্যাটিং, আর তার সঙ্গে অবশ্যই স্পিনের বিরুদ্ধে ক্রিজের যে ব্যবহার, যেভাবে তিনি স্পিনের বিরুদ্ধে ক্রিজটাকে ব্যবহার করছিলেন, মানে অনেকদিন বাদে কোনো ভারতীয় ক্রিকেটারকে এটা করতে দেখে বেশ ভালো লাগলো। তো এটা এই ধরনের টেকনিক্যাল বিষয়গুলো আছে বলেই হয়তো ভরসাটা আরও বাড়ছে এবং মনে হচ্ছে, অবশ্যই সাই সুদর্শন সেঞ্চুরি পাননি, কিন্তু বেশ কয়েকটা ইনিংসে বাজে আউট হলেও তার টেস্ট ক্যারিয়ারে তার ক্ষমতা বা দক্ষতা নিয়েও প্রশ্নের কোনো জায়গা নেই। ফলে এই দুজনের উপস্থিতিতে কে লম্বা রানে খেলবেন সেটা তো অবশ্যই সময় বলবে, কিন্তু এই দুজনের উপস্থিতিতে একটা কথা অন্তত বলা যায় যে ভারতীয় দলের সাম্প্রতিক অতীতে 3 নম্বর নিয়ে যে দুশ্চিন্তাটা ছিল সেইটা বোধহয় কাটার সময় এসেছে। অন্যদিকে গল টেস্টের ভারতীয়দের পারফরমেন্স নিয়ে কথা বলতে গিয়ে আরেকজনের কথা অবশ্যই না বলতে নয়, সেটা হচ্ছে মানব সুথার। এটাও তার জীবনেও এক দ্বিতীয় টেস্ট ছিল। অনেকেই হয়তো, যদিও মানে যে কোনো ফরম্যাটে যে কোনো ক্রিকেটেই 5 উইকেট পাওয়া জন্য যথেষ্ট যোগ্যতা লাগে, কিন্তু অনেকেই হয়তো একটু ভুরু কুচকে ছিলেন আফগানিস্তানের মতো দলের বিরুদ্ধে টেস্ট ক্রিকেট অবশ্যই 5 উইকেট পাওয়ার পরে, কিন্তু এখানে তিনি দেখিয়ে দিলেন যে তিনি অযোগ্য নন, বরং অনেকের থেকে হয়তো বেশি যোগ্য। সেইভাবে আইপিএল ব্যাকিং নেই, বা তাকে সেইভাবে হয়তো, হ্যাঁ যদিও তিনি গুজরাট টাইটান্সের প্লেয়ার ছিলেন, কিন্তু তাকে সেইভাবে আইপিএল কিট বলা যায় না। এবং সেই জায়গায় দাঁড়িয়ে যেভাবে তিনি ক্লাসিক্যাল স্পিন বোলিংটা করলেন, বাঁহাতি স্পিন বোলিংটা করলেন, সেটা অবশ্যই দেখতে খুব ভালো লাগলো এবং মানে ভরসা দিলেন। যেভাবে পারফরমেন্স করলেন মনে হচ্ছে লম্বা রেসের ঘোড়া। তবে যদিও ইটস টু আর্লি, 2 ম্যাচে 17 উইকেট পেয়েছেন, কিন্তু তারপরেও একটা কথা বলতেই হচ্ছে, আমি কারোর নাম অবশ্যই এখানে করব না, কিন্তু এরকম স্পিনিং প্রতিভা বা এরকম প্রতিভা এর আগে ভারতীয় ক্রিকেটে এসেছেন, কিন্তু যারা দীর্ঘস্থায়ী হতে পারেনি। আর এইখান থেকেই মানব সুথারদের আসল লড়াইটা বোধহয় শুরু, যে তারা যে প্রতিভাটা নিয়ে এসেছেন, সেই প্রতিভাটা যেন অনেক দিন ধরে ভারতীয় ক্রিকেটকে সেবা করতে পারে। এটাই বোধহয় এই মুহূর্তে মানব সুথারের কাছেও একটা বড় চ্যালেঞ্জ। এরকম জায়গায় এরকম ভালো শুরুর পরেও, বা এর থেকেও ভালো শুরু করেও তারপরেও ক্যারিয়ার দীর্ঘায়িত হয়নি, এরকম বেশ কিছু উদাহরণ কিন্তু ভারতীয় ক্রিকেটে রয়েছে। এবং এই জায়গাটায় হয়তো মানব সুথারদের অনেক বেশি সচেতন হতে হবে আগামী দিনে, যাতে মানে তাদের ক্যারিয়ারটা দীর্ঘায়িত হয়। এবং সবচেয়ে বড় কথা, একটা স্পিনার যিনি দ্বিতীয় টেস্ট খেলছেন, যার প্রথম একাদশে কুলদীপ যাদবের মতো অভিজ্ঞ স্পিনার রয়েছেন, রবীন্দ্র জাদেজা রয়েছেন,
তা সত্ত্বেও টিম ম্যানেজমেন্ট যেভাবে তার উপর ভরসা দেখিয়েছেন সেটাও কিন্তু উল্লেখযোগ্য, এবং সেটাই কিন্তু বলে দেয় যে কতটা যোগ্য মানব সুতার। আর কুলদীপের প্রসঙ্গ যখন উঠলই তখন কুলদীপকে সত্যি বারবার আমরা বলেছি কুলদীপকে খেলানো হচ্ছে না কেন, খেলানো না খেলানোর প্রসঙ্গ নিয়ে বারবার আলোচনা হয়েছে, কিন্তু কুলদীপকে এই টেস্টে মানে কুলদীপ সম বোলিং করতে দেখা গেল না দুর্ভাগ্যজনকভাবে। তবে কোথাও একটা হয়তো অনেক ক্ষেত্রে প্লেয়ারদের হয় যে বেঞ্চে বসে থাকতে থাকতে কনফিডেন্সে কোনো একটা অভাব তৈরি হয়, সেটা কুলদীপের ক্ষেত্রে হচ্ছে কিনা এবং কুলদীপের মতো একটা যোগ্য ক্লাসিক্যাল বোলারের ক্ষেত্রে এটা হচ্ছে কিনা এটা কিন্তু টিম ম্যানেজমেন্টকে দেখতে হবে। তা না হলে তার যা যোগ্যতা রয়েছে, যদিও একটা ম্যাচ যে কোনো প্লেয়ারেরই খারাপ যেতে পারে সেটার উপর নিয়ে কোনো সমালোচনা করা উচিত নয়, কিন্তু তা সত্ত্বেও কুলদীপ ইস্যুটা নিয়েও বোধহয় একটুখানি দেখার সময় হয়েছে যে মানে যে ধরনের প্লেয়ার তিনি, তাকে হয়তো তিনি হয়তো আরেকটু বেশি কনসেন্ট্রেশন আশা করেন বা আরেকটু ভরসা হয়তো অধিনায়ক বা ম্যানেজমেন্টের কাছ থেকে আশা করেন। বেশ কিছু খেলোয়াড়দের এটা একটা মানসিক অবস্থান হয় যে তারা একটুখানি ভরসা পেতে পছন্দ করেন, এবং সেক্ষেত্রে ভরসা পেলে তাদের নেক্সট লেভেল পারফরমেন্সটা অনেকটা বেরিয়ে আসে। জানি না মানে কুলদীপের ক্ষেত্রে বিষয়টা সেরকম কিনা, তবে আশা করব এটা তার জন্য একটা মানে ভালো টেস্ট না হলো আগামী মানে কলম্বোতে শুরু হতে চলা টেস্টে তিনি সুযোগ পাবেন বা সেখানে তিনি তার মতো করে অবশ্যই পারফরমেন্স করবেন। যাই হোক, তবে একটা যেটা ওয়ার্ল্ড টেস্টের জয়ের ফলে যে পরিস্থিতি দাঁড়ানো, তাতে করে WTCর যে ফাইনাল আগামী বছর, সেই ফাইনালে যাওয়ার রাস্তাটা কিন্তু এখনও খোলা রইল, এবং মানে ফাইনালে যাওয়ার সম্ভাবনা ভেসে রইল বলা যায়। কারণ একদিকে যেমন অস্ট্রেলিয়া বাংলাদেশকে হারানোর ফলে অস্ট্রেলিয়া এই সিরিজ থেকে পুরো পয়েন্ট পাবে না, এটা নিশ্চিত হয়ে গেছে যেহেতু সেটা 2 টেস্টের সিরিজ। অন্যদিকে ভারত ওয়ার্ল্ড টেস্ট জিতলে এরপর কলম্বোয় যদি জিততে পারে তাহলে কিন্তু সামনে মানে বিদেশের মাঠে 2 টেস্টই থাকবে, যদিও সেই 2 টেস্ট নিউজিল্যান্ডের বিরুদ্ধে যথেষ্ট কঠিন, কিন্তু সম্ভাবনাটা অনেকটাই জোরালো হবে। ফলে আশা করব যে ভালো ক্রিকেট আমরা দেখতে পাবো কলম্বোতেও। এই একদিকে ভারত যেরকম শুভমান গিল শুরুতেই বলেছিলেন প্রেস কনফারেন্সে প্রথম ম্যাচের আগে যে প্রাথমিক লক্ষ্য অবশ্যই WTC ফাইনাল খেলা, সেখানে একটা দল যখন WTC ফাইনাল খেলার জন্য লড়তে চাইবে, টেস্ট জিততে চাইবে, অন্যদিকে শ্রীলঙ্কাও চাইবে সে কলম্বো টেস্টে ফিরে আসতে, দেশের মাঠে সিরিজ না হারতে। ফলে আরও একটা উপভোগ্য টেস্ট হয়তো আমাদের জন্য অপেক্ষা করছে।